এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। তিনি হয়তো জীবনের শেষ সফলতা আরবানাতে থাকাতেই দেখতে পাচ্ছেন। আসলে ওই কারখানা, ধোঁয়া ধোঁয়া, এই সমস্ত কথা 24-এর নির্বাচনের আগে থেকে ভয়ঙ্কর রকম ট্রোলড করে মানুষজন। তার উপরে তো আমরা কেউ সীমারেখা টানতে পারি না। আপনারা কার কোনো বক্তব্যকে নিয়ে হাসবেন না বা মজা করবেন না বা লিখবেন না। আমি যদি ধরেই নিই যে তিনি বলছেন যে আরবানায় থাকতে গেলে অনেক টাকা রোজগারের যোগ্যতা থাকে, হচ্ছে আমি যত দামি আবাসনেই থাকি না কেন বা বাড়িতেই থাকি না কেন, আমি কি শান্তিতে থাকতে পারছি? কুড়ে ঘরেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়, আবার বহুতলের অট্টালিকাতেও শান্তি খুঁজে পাওয়া যায় না। তো এই ফেডারেশনের মাথায় স্বরূপ বিশ্বাস বসে এই গিল্ডগুলোকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করছিলেন। তো এখানে একটা বড় গন্ডগোল হয়ে গেছে যে হঠাৎ করে আমরা জানতে পারি যে কনফেডারেশন বলে কোন একটা সংস্থা আসছে বা এসে গেছে বা আসবে। এখন ফেডারেশন বা গিল্ড বলে কোনো কিছু নেই নাকি, যেটা নিয়েই টেকনিশিয়ানরা চিন্তিত হয়ে পড়েন, আন্দোলন বিক্ষোভের জায়গায় আসে এবং এই কনফেডারেশনই নাকি ঠিক করে দেবে তাদের মেম্বারশিপ নিতে হবে এবং তারাই নাকি ঠিক করে দেবে যে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে চলবে। তো এটা বিস্ময়কর একটা সিদ্ধান্ত। দেখুন, টালিগঞ্জে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের অত্যাচারে মানুষ জর্জরিত ছিল। কার্যত টালিগঞ্জের মানুষও পরিত্রাণ চেয়েছিল, কিন্তু পরিত্রাণ আর কোথায় হচ্ছে বলুন তো? টালিগঞ্জে বিভিন্ন রকম বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তারা কি করবে, শিল্পীরা কি করবে, কলাকুশলীরা কি করবে, তারা বুঝে পাচ্ছে না। এই দিকে যাবে না ওই দিকে যাবে, কি করবে তারা? কি এমন ফেডারেশন হলো যাকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হলো যে কনফেডারেশন যেটা ক্রিয়েট হয়েছে তথাকথিত, সেইটার সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। বলছি, কার অনুমতিতে এই মুহূর্তে টালিগঞ্জ চলবে? কে টালিগঞ্জটা চালাবে? কোন কমিটি টালিগঞ্জটা লিড করবে? সরকার তো বলেছিল একটা কমিটি গঠন হবে, কিন্তু এখনো পর্যন্ত তো হলোনি। কিন্তু কি বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে, কি হচ্ছে? এখন কি কলাকুশলীরা কাজ বন্ধ রেখে দিয়েছে, কাজ করছে না? জানবো। আরো একটা বিষয়, যে বিষয়টা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। বলছি, রুদ্রনীলের যোগ্যতা ছিল কিন্তু তিনি কাজ পাননি, আমরা দেখেছি, গাড়ি বাড়ি সব বিক্রি করেছিল। কিন্তু কি বলছেন রুদ্রনীল, কত যোগ্যতা লাগে আরবানায় থাকতে গেলে? রুদ্রদা, এইটার প্রথমে জিজ্ঞাসা করবো। আপনার যোগ্যতা ছিল না, আপনাকে কেন গাড়ি বাড়ি বেচতে হয়েছিল? দেখুন, আমায় বা আমাদের মতো হয়তো কেউ কেউ রয়েছেন যারা এর আগে সরকার যেভাবে সংস্কৃতি ক্ষেত্রে নিজেদের লোককে পাইয়ে দাও, যোগ্য হলেও যে সত্যিটা দেখতে পায়, আগের সরকারের বা দলের, শাসক দলের অন্যায়গুলো দেখতে পেত, যারা প্রতিবাদ করত, তাদের কাজ বন্ধ করার একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। ফলে আমারও তো গাড়ি বাড়ি বেচতে হয়েছে, বাকি অন্যান্য মানুষের অন্যান্য অনেক ক্ষতি হয়েছে যারা দেখতে পেতেন। তো কিন্তু তবে আরবানা আরবানা কোনো নির্বাণা নয়, আরবানা একটা আবাসন এবং সেই আবাসনের অনেক দাম। সেই আবাসনে থাকতে গেলে যাদের অনেক টাকা আছে তারা ওই ফ্ল্যাট কিনতে পারেন। অত্যন্ত অভিজাত একটা বহুতল রুবির মোড়ের কাছে। একটু টাকা থাকতে হয়, এটাই যোগ্যতা। এবার যোগ্যতা লাগে, রচনা ব্যানার্জি বলছেন। মানে অর্থ রোজগারের তো একটা যোগ্যতা লাগেই, তবে এটার সঙ্গে কিন্তু কে গুণী আর কে গুণী নয় তার কোনো যোগাযোগ নেই। যারা আরবানায় থাকে তাদেরই যোগ্যতা আছে, আর বাকিদের যারা থাকে না তাদের যোগ্যতা নেই, এরকম কি ব্যাপার আছে? না, একদমই নেই। প্রচুর মানুষ রয়েছেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, তারা বহু মানুষ আরবানাতে তো থাকেন না, কলকাতার নানান জায়গায় তারা থাকেন। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে আমি যত দামি আবাসনেই থাকি না কেন বা বাড়িতেই থাকি না কেন, আমি কি শান্তিতে থাকতে পারছি? কুড়ে ঘরেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়, আবার বহুতলের অট্টালিকাতেও শান্তি খুঁজে পাওয়া যায় না। যোগ্যতাটা হচ্ছে যে আমি কি শান্তি বজায় রাখতে পারছি বা শান্তিতে থাকতে পারছি, তার যোগ্যতা। আর অর্থ তো অনেক রকম ভাবে ইনকাম করা যায়, সাদা কালো সোজা বাঁকা, তো তা জানি না। তো আমি জানি না উনি কি বিষয় মিন করতে বলেছেন আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। আমি যদি ধরেই নিই যে তিনি বলছেন যে আরবানায় থাকতে গেলে অনেক টাকা রোজগারের যোগ্যতা থাকে,
তো তাহলে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে এরম প্রচুর রাস্তা বা পথ রয়েছে যেখান দিয়ে অনেক অনেক টাকা রোজগার করা যায়, এবং আরবানা কেন, বাকি আরো অনেক আবাসন আছে। একটা গোটা আবাসনকে কিনে ফেলা যায়। আমার মনে হয় যে যোগ্যতা সেটাই, যার জন্য অনেক মানুষ কোনো মানুষকে সম্মান করবেন। যোগ্যতা সেটাই যেটা থাকবার জন্য সেই মানুষকে অন্যেরা ফলো করবেন, অনুসরণ করবেন। উনি বলেছেন রাজনীতির আগে থেকেই আমি আরবানায় থাকি, মানে উনি বলতে চেয়েছেন যে রাজনীতি করে উনি আরবানায় থাকার যোগ্যতা অর্জন করেননি, তার আগেই করেছেন। মিস্টার ব্যানার্জি শুনে রাখুন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ওই দল তো বেসিক্যালি বাঁকা পথে টাকা রোজগার করবার পদ্ধতি তৈরি করা একটা দল। রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সিনিয়র, তিনি বহু আগে থেকেই সিনেমা করছেন, অনেক ধরনের সিনেমা করেছেন, অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন, ভালো তো। কিন্তু আপনিও তো অজয় দেবগনের সঙ্গে সিনেমা করেছেন, আমরা দেখেছি। সে বহু মানুষ, কোথা লাগে না না, আমার যেটা মনে হয় যে কে কোথায় থাকতে পছন্দ করছেন তার উপরেই সেই মানুষের নিজের শান্তির পরিচয় হয়। এবার প্রত্যেকটা মানুষের ধরন বা পছন্দ তো আলাদা। তিনি হয়তো জীবনের শেষ সফলতা আরবানাতে থাকাতেই দেখতে পাচ্ছেন, বা আরবানাতে তো আরো আমাদের বহু বন্ধুরা রয়েছেন, সিনেমা জগতের রয়েছেন, অন্যান্য শিল্প জগতের রয়েছেন। মানে সোশ্যাল মিডিয়া এত কটাক্ষ কেন হচ্ছে, মানে এই মন্তব্যটা কেন্দ্র করে কি মনে হচ্ছে রুদ্রদা, কেন মানুষ এই মন্তব্য, উনি তো অনেক কিছু বলছেন 2-3 দিন ধরে, কিন্তু মানুষ এই মন্তব্যটাকে নিয়ে এত কেন সোশ্যাল মিডিয়ায় ঝড়? জানি না, তা বলতে পারবো না। বেসিক্যালি রচনা দেবীর আসলে ওই কারখানা, ধোঁয়া ধোঁয়া, এই সমস্ত কথা 24-এর নির্বাচনের আগে থেকে ভয়ঙ্কর রকম ট্রোলড করে মানুষজন। তার উপরে তো আমরা কেউ সীমারেখা টানতে পারি না। আপনারা কার কোনো বক্তব্যকে নিয়ে হাসবেন না, বা মজা করবেন না, বা লিখবেন না। আমারও বক্তব্যকে নিয়ে হতে পারে কালকে। সমাজ মাধ্যমে তো এগুলো হয়, তো হচ্ছে তো। কিন্তু আবার বলছি যে কোনো মানুষ কুঁড়ে ঘরে থাকতে পারেন, যদি কুঁড়ে ঘরে থেকে তিনি শান্তি খুঁজে পান, আমার মনে হয় শান্তি অর্জনটাই চূড়ান্ত যোগ্যতা। আর্থিক যোগ্যতা তো প্রচুর মানুষের নানান ভাবে আসে, বিভিন্ন রকম ভাবে আসতে পারে। কারুর পরিবার থেকে দান করতে পারে, তার দাদু। উনি জানতেন না রচনা ব্যানার্জি এত করাপশন জানতেন? হতেই পারে, উনি অত্যন্ত সহজ সরল, সারা পশ্চিমবঙ্গ জানতে পারলেও উনি জানতে পারেননি। হতেও পারে উনি এতটা সহজ সরল, তো বিস্ময়কর। আপনাদের কমিটির কি হলো, মানে আপনাদের এই কনফেডারেশন নিয়ে একটা বিভিন্ন রকম লেখা পেপারে ভেসে উঠছে, কি বিষয়টা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিগঞ্জ পাড়া, এটা চলে হচ্ছে শিল্পীদের দিয়ে, টেকনিশিয়ানদের দিয়ে, প্রযোজকদের দিয়ে, আরো আনুষঙ্গিক বহু মানুষ রয়েছেন, পরিচালকদের দিয়ে চলে। এবার শিল্পীদের এবং প্রযোজকদের সম্পূর্ণ আলাদা সংগঠন রয়েছে, আলাদা আলাদা। একটাকে ইম্পা বলে, আর একটাকে বলা হয় আর্টিস্ট ফোরাম। সমস্যা এগুলোকে নিয়ে নয়, যেটা মূল সমস্যা তৈরি হয়েছে ফেডারেশনকে নিয়ে, ফেডারেশন এবং তার আন্ডারে থাকা গিল্ডগুলোকে নিয়ে। অনেক মানুষ এই শব্দগুলোর মানে বুঝতে পারেন। আমাদের এখানে প্রায় 8,000 টেকনিশিয়ানস রয়েছেন যারা ক্যামেরার পিছনে কাজ করেন। তাদের 26টা বিভাগ আছে। কেউ মেকআপ করছেন, কেউ আলো করছেন টেকনিশিয়ানসরা, কেউ ক্যামেরা করছেন, কেউ ডিরেকশন দিচ্ছেন, কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আবার কেউ প্রোডাকশন বয় ভাই, তিনি আমাদের চা জল খাবার দিচ্ছেন, যেটা ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এমন 26টা বিভাগকে বলা হয় এক একটা গিল্ড। এবার এই গিল্ডগুলো কেমন করে চলবে, তাদের নিয়ম নীতি কি হবে, তার মাথায় ছিল ফেডারেশন বলে একটা সংস্থা। এগুলো সবকটাই ট্রেড ইউনিয়ন অ্যাক্টে তৈরি হওয়া বডি, যেগুলো দুরুম করে ভেঙে ফেলা যায় না। তো এই ফেডারেশনের মাথায় স্বরূপ বিশ্বাস বসে এই গিল্ডগুলোকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করছিলেন, কারণ তাদের মাথায় থাকবে তো ফেডারেশন। পরিচালনা করছিলেন, নিজেদের মধ্যে অশান্তি তৈরি করছিলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছিলেন,
অর্থনৈতিক দুর্নীতি করছিলেন, এবং তার চাপে পড়ে বহু টেকনিশিয়ানস তারা এই অন্যায়কে কেউ সমর্থন করছিলেন, আবার কেউ কেউ এই অন্যায়কে এড়িয়ে বাঁচবার চেষ্টা করছিলেন। কিন্তু যাই হোক না কেন, পুলিশ প্রশাসন, ক্রিমিনাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন মুখ্যমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী, তাদের প্রশ্রয় কিন্তু ফেডারেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থা ভুলভাবে এই গুরুত্বপূর্ণ টেকনিশিয়ানদের চালাচ্ছিল এবং বারবার স্ট্রাইক হচ্ছিল। আপনারা জানেন ইন্ডাস্ট্রির এত লস হচ্ছিল, যেখানে বছরে 100টা ছবি হতো, সিনেমা হতো, তা কমে গিয়ে 30টা এসে দাঁড়িয়েছিল। এবং সিনেমা হল, স্টার বা বিনোদিনী, তারপর ধরুন প্রিয়া সিনেমা হলে সিনেমা ছিল না। তো আসলে এই ফেডারেশন নামক যে বাসটা, যদি আমি একটা বাস ধরি, তার মধ্যে 26 জন গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ধরি, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাসের ড্রাইভার বারবার আমাদের ভুয়ো ভাবে ঢুকে পড়েন, এই সিটে বসে পড়েন, এবং ভুয়ো ড্রাইভার যদি দামি বাসটাকে চালায়, ফুটপাতের ওপর দিয়ে তুলে দিয়েছে, কারেক্ট? তো তাই তার পরিবর্তে এখন নতুন ফেডারেশনের নির্বাচন প্রয়োজন। যতদিন না ফেডারেশনের নির্বাচন হচ্ছে, এই গিল্ডগুলো মানে টেকনিশিয়ানরা কোন নিয়মে শুটিং চালাবেন সেটা তারা বুঝতে পারছেন না। তাই তারা নতুন সরকারের কাছে, যে আমাদের প্রাক্তন ফেডারেশন সভাপতি এবং ভেঙে যাওয়া এই ফেডারেশন নেই, আমরা অভিভাবকহীন রয়েছি, একটা কমিটি করে দিন, ওয়ার্কিং কমিটি, সেই বলে তারা আবেদন জানিয়েছেন। সেটা নিয়ে পর্যালোচনা চলছে, তার দ্রুততার সঙ্গেই করে দেওয়া হবে। কবে সেটা হবে? বলছি সেটা তো দেখুন, এই সিদ্ধান্ত তো পরিষ্কার তথ্য সংস্কৃতি দপ্তর নেবে, এই সিদ্ধান্ত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নেবেন, এই সিদ্ধান্ত নেবেন হচ্ছে আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী যিনি রয়েছেন কতদিন কি কাজ হচ্ছে না? থমকে আছে তো, পূর্ণিমা দেবী। কাজ হচ্ছে, কাজ চলছে, কিন্তু এখানে একটা বড় গন্ডগোল হয়ে গেছে, যে হঠাৎ করে আমরা জানতে পারি যে কনফেডারেশন বলে কোন একটা সংস্থা আসছে বা এসে গেছে বা আসবে। এখন ফেডারেশন বা গিল্ড বলে কোনো কিছু নেই নাকি, যেটা নিয়েই টেকনিশিয়ানরা চিন্তিত হয়ে পড়েন, আন্দোলন বিক্ষোভের জায়গায় আসে, এবং এই কনফেডারেশনই নাকি ঠিক করে দেবে, তাদের মেম্বারশিপ নিতে হবে এবং তারাই নাকি ঠিক করে দেবে যে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে চলবে। তো এটা বিস্ময়কর একটা সিদ্ধান্ত, এবং এই কনফেডারেশনের কার্ড পাইয়ে দেওয়ার ব্যাপার ট্যাপার নিয়ে টাকা পয়সা টুটছিল বলে শোনা যাচ্ছিল, সত্য মিথ্যা জানি না। এবং দুদিন আগেই সম্মানীয় সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি স্পষ্ট করে খোলসা করেছেন, অনেকের মনে হচ্ছিল যে এই কনফেডারেশন বুঝি বিজেপি বা শাসক দলের কোনো অর্গানাইজেশন বা এই সরকার নির্দেশিত কোনো অর্গানাইজেশন। এবং একটা ভ্রান্তির জায়গা চলছিল, টেকনিশিয়ানরা কষ্ট পাচ্ছিলেন, টেনশনে ছিলেন, কেউ কেউ বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বারশিপও নিচ্ছিলেন, পয়সা দিয়ে না দিয়ে এসব আমি জানি না। তো তাই সম্মানীয় রাজ্য সভাপতি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে এই কনফেডারেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের শাসক দলের, এবং এর সঙ্গে যারা যুক্ত হবেন তারা বিপদে পড়বেন বলে তিনি বক্তব্য রেখেছেন। তো এইরকম একটা পরিস্থিতি, আমি এইটুকু আপনাদের মাধ্যমে জানাতে চাই যে তথ্য সংস্কৃতি দপ্তর, সম্মানীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় প্রতিমন্ত্রী, যে দুর্নীতি টলিগঞ্জ কেন পুরো শিল্প জগৎকে গ্রাস করেছিল, তা যাতে আর কোনো ফাঁক বা ফোকর গোলে আর না হতে পারে, তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিচ্ছেন। আর 1 সপ্তাহ 10 দিন আমার মনে হয়, এটা ব্যক্তিগত মনে হওয়া, আমায় কেউ বলেননি, তার মধ্যে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই সরকার আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রযোজক, যাতে তারা কোনো চাপ ছাড়া, কোনো চাপিয়ে দেওয়া ছাড়া ভয়ভীতিহীন ভাবে টালিগঞ্জে কাজ করতে পারেন, সেই বিষয়ে কাজ করছেন, এবং তারা এই সিস্টেম তৈরি করতে বদ্ধপরিকর, যা আর অন্যান্য ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে নজর রেখেছেন, তবুও অনেক সময় দরজা জানলার ফাঁক গুলে কিছু ধুলো ময়লা ঢুকে পড়ে, সেই ধরনের কিছু পরিস্থিতি তৈরি হয়েছে টালিগঞ্জে, সেটা অবশ্যই। তাহলে আপনারা কি নিয়ম মেনে কাজ করছেন? মানে যদি কেউ মুভি করতে চায় বা সিনেমা করতে চায়, তারা কি করবে রুদ্রদা? ঠিক যে নিয়মে এতদিন চলছিল সেই নিয়মেই চলবে। ফেডারেশনই তো নেই। হ্যাঁ, ফেডারেশন নেই, কিন্তু নর্মালি যে নিয়মে বাকি শুটিং গুলো এতদিন ধরে হচ্ছিল,
সেই নিয়মেই হবে, কাউকে চাপ তৈরি না করে। এটাই তো সাধারণ বিষয়। নতুন কমিটি বা কোনো একটা ওয়ার্কিং কমিটি তৈরি করে দিলে টেকনিশিয়ানরা সেই দিকেই সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সরকারও কিন্তু, তথ্য সংস্কৃতি দপ্তরও কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তার মধ্যে দিয়েই সেটা কি করে করা যায় দ্রুততার সঙ্গে সেটা নিয়ে আলোচনা করছেন। এবং তার মাঝখান থেকে এই কনফেডারেশন বা অমুক তমুক এই যে শুরু হয়েছে, কি আমিও ঠিক বলতে পারবো না। আপনার কাছেও কিছু কিছু প্রশ্নের উত্তর নেই। না, কি করে হবে? কনফেডারেশনটা কি সেটা তো আমি জানি না নিজেই। আমি কেন? টলিগঞ্জের বহু অভিজ্ঞ মানুষ, আমরা যারা 25 বছর ধরে কাজ করছি, আমরা জানি না। তো যারা জানেন তারা বলতে পারবেন। আপনি দ্রুত আশ্বাস দিচ্ছেন যে কমিটি গঠন করে আপনাদের কাজের সূত্র হবে নাকি? কমিটি গঠন হবে অবশ্যই হবে। কোনো ভ্রান্তির মধ্যে যাতে কেউ না থাকেন। কোন রকম ভ্রান্তি যদি কেউ ছড়ান তো তাহলে তারা সেটা নিজের দায়িত্বে ছড়াচ্ছেন, যেটাকে পার্টি বা শাসক দল বা আমাদের সম্মানীয় সভাপতি তারা এন্ডোর্স করছেন না। এটা নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি আলোচনা শুরু হয়েছে। আজকে আমি দেখলাম অনেকগুলো পেপারেও লেখা হয়েছে। হ্যাঁ, মানে শিল্প জগৎকে, টলিউডকে নিয়ন্ত্রণ করবার জন্য যদি কোনো নিয়ম নীতি আনতে পারেন, আমরা কেউ ব্যক্তিগতভাবে আনতে পারি না। তথ্য সংস্কৃতি দপ্তর, সম্মানীয় মুখ্যমন্ত্রী বা সম্মানীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী, তারা আনবেন, আমরা কেউ নয়। সে না হলে রুদ্রদা বুঝলাম আপনার কথা, কিন্তু এই যে পাপিয়া অধিকারী এটা লেটার প্যাডে লিখে দিয়েছেন যে যতদিন না পর্যন্ত আপনাদের বাংলা ইন্ডাস্ট্রির অচল অবস্থা কাটছে ঠিক মতো, ততদিন বিধানসভা ক্ষেত্রে বাংলা বিনোদন জগতের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, বিধায়িকার কাছে যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, তার জন্য একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে 7 জন রয়েছে, কাঞ্চনা মৈত্র রয়েছে, সৈকত ঘোষ, পূর্ণেন্দু শেখর মল্লিক, আরো বিভিন্ন জন, টোটাল 7 জনকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে। এই কমিটিটা কি রকম, মানে এই কমিটিটা কি এরকম হতে পারে অস্থায়ী ভাবে? না, আমি বলতে পারবো না এটা উনি অ্যাকচুয়ালি ঠিক কি করতে চেয়েছেন। উনি লোকাল বিধায়িকা ঠিকই, কিন্তু ইন্ডাস্ট্রি বা এই ধরনের বিষয় কেমন ভাবে চলবে সেটা তো রাজ্য সরকার দেখবেন, তথ্য সংস্কৃতি দপ্তর দেখবেন। আমি জানি না উনি তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে আলোচনা করে তারা পারমিশন দিয়েছেন কিনা, আমি বলতে পারবো না। আর এই কমিটি আপনি জানেন না? না না, এই মানে মানে এই দেখ, নতুন কমিটি না না না, এটা সরকারের কোনো কমিটি নয়। এটা পশ্চিমবঙ্গ সরকার বা তথ্য সংস্কৃতি দপ্তরের কোনো কমিটি নয়। তাহলে অবশ্যই আমরা জানতাম। এটা একদম বিধায়িকার প্যাডে আমি দেখতে পাচ্ছি, বিধায়িকা একটা ইস্যু করেছেন। দেখুন না। ওই যে টালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রে বাংলা বিনোদন জগতের কার্যক্রম পর্যবেক্ষণ করা কমিটির কাজ এবং মাননীয় বিধায়িকার কাছে তা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করার জন্য একটা অস্থায়ী কমিটি তৈরি করা হচ্ছে, যতদিন না পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রির অচলাবস্থা কাটছে। দেখুন, আমি জানি না, মানে না, আমি বলতে পারবো না যে একজন বিধায়ক হিসেবে বা বিধায়িকা হিসেবে এটা করা যায় কিনা। যদি এটা করা যায় তো তাহলে তথ্য সংস্কৃতি দপ্তর পারমিশন দিয়েছেন কিনা বা মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছেন কিনা বা প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী তিনি পারমিশন দিয়েছেন কিনা, ব্যক্তিগতভাবে তো এটা করা যায় কিনা। হ্যাঁ, মানে এনারা কারা? মানে পশ্চিমবঙ্গ সরকার বা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে তো এই ধরনের নোটিশ হলে হবে। আমরা ব্যক্তিগতভাবে কেউ এটা করতে পারি না। আমি জানি না কেন উনি করেছেন, হয়তো কোনো কারণ আছে, জানি না। মানে এটা দিয়ে অচল অবস্থা কাটাতে চেয়েছেন নাকি? আমি বলতে পারবো না, বোঝা সম্ভব হচ্ছে না। আপনি কমিটি নিয়ে কিছু বলতে পারছেন না? না, জানি না, এই তো দেখলাম আমি দেখাতে দেখলেন আগে।